এখন দুপুর 1:30। দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি। পাকা উচ্ছে ছিল কিছুটা, সেই উচ্ছে ভাজা করেছি, মুখি কচুর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি, আর গতকালে যে কাতলা মাছ বানিয়েছিলাম আলু দিয়ে সেই কাতলা মাছ, স্যালাডে রয়েছে পেঁয়াজ। দুপুরের খাবার দাবার দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, বাজে দুপুর 2। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। মাম্মাম কলেজ গেছে আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া আমার আর বাবুর হয়ে গেছে। ডিশওয়াশারটা আমার একদম ঠিক হয়ে গেছে। আউটলেটের ওখানে একটা সামান্য সমস্যা ছিল, গতকালকেই একদম ঠিকঠাক করে দিয়ে গেছিলেন উনি। আর একটা ডিসকালেট পাউডার ডিশওয়াশারের মধ্যে দেয়া ছিল বলে গতকাল রাত্রিবেলাতে আর চালাইনি। এই দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে যেটুকুনি যা রান্নাবান্না হয়েছে, সকালের জলখাবারের বাসন, দুপুরের খাওয়ার দাওয়ারের সমস্ত বাসন নিয়ে এই মুহূর্তে চালিয়ে দিচ্ছি। আরও একটা বাসন রয়ে গেছে, যেটা এখানে ধরাবার মতো আর জায়গা নেই, সেই কটা হাতেই মেজে নেব। তো চলো এবারে গিয়ে রান্নাঘরে যেখানে এঁঠো বাসন টাসনগুলো যা ছিল সবটা ভালো করে পরিষ্কার করে নিই। দুপুরবেলাতে রান্নার পর তো কাউন্টার টপটা মুছে দিই, ওয়ালগুলো সমস্ত মুছে দিই, তেল ছিটকে লাগে তো ওই কারণে। আর গ্যাসের ওভেনটা তো সেই সময়টাতে ভালো গরম থাকে, যেহেতু গ্লাস টপ, ভিজে কাপড় দিয়ে মুছতে গেলে অনেক সময় এই গ্লাস টপটা চিড় ধরে যায়, খারাপ হয়ে যায়। সেই কারণেই অপেক্ষা করে যাই ঠান্ডা হওয়ার জন্য। কোনো দিন যদি রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কাউন্টার টপ, গ্যাসের ওভেন আর পিছনের ওয়ালটা স্নান করতে যাওয়ার আগে একেবারে পরিষ্কার করে নিই। আর যেদিনকে ধরো দেরি হলো, মানে 12:30 পৌনে 1 মতো বেজে গেল, সেই সময়টাতে কি করি, আমি ওই কাউন্টার টপ আর ওই ওয়ালটা ভালো করে মুছে টুছে রেখে দিই। দুপুরের খাওয়ার দাবারের পর এই যে এঁঠো বাসন টাসনগুলো সব তো নিয়ে ডিশওয়াশারে ভরি। সেই সময়টাতে এই সিঙ্কের পাশের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা যখন মুছি, গ্যাসের ওভেনটা সেই সময়তেই পরিষ্কার করে রাখি। ওভেনের স্ট্যান্ড যেগুলো আছে সেগুলো দুপুরবেলাতে হাতে মেজে নিই, আবার কখনো কখনো রাতের বেলাতে ডিশওয়াশারেও দিয়ে দিই। সেটা কোনো সময় ঠিকঠাক থাকে না, যেদিনকে যেরকম সুবিধা হয় সেদিন সেরমভাবেই আমি কাজটা গুছিয়ে করি। এমনিতে তো প্রত্যেক দিন রাত্রিবেলাতেই আমি ডিশওয়াশারটা চালাই। সকালে জলখাবারের বাসন আর দুপুরের রান্না বান্না খাবার দাবার সমস্ত কিছু বাসন নিয়ে দুপুরবেলাতে লোড করে দিই ডিশওয়াশার। আর আবার মাম্মাম কলেজ থেকে ফিরলে বিকালবেলাতেই খাওয়া দাওয়া হয়, সন্ধ্যাবেলাতে চা বা কিছু যদি রুটি বা একটু মুড়ি টুড়ি খাওয়া হলো, সেই সমস্ত বাসন। রাতের খাবারের পরে আরও যা যা বাসন টাসন হয়, রুটি করলে পরে একটু আধটু যদি বাসন হয় কখনো, তো সেই সবটা নিয়ে রাত্রিবেলাতে একেবারে ডিশওয়াশারটা লোড করে রাতের বেলাতেই চালিয়ে দিই, যাতে পরের দিনকে সকালবেলাতে আমি একদম পরিষ্কার বাসন পাই। তো এইভাবেই আমার প্রত্যেকটা দিনের কাজটা চলে। কিন্তু এক সময় যখন বিগড়ে যায় তখন হাল বেহাল অবস্থা হয়। গ্যাসের ওভেনটা তো আজকে আগেই পরিষ্কার করা ছিল। কাউন্টার টপে যে জায়গাটা এঁঠো বাসনগুলো ছিল সেইটা পরিষ্কার করে নিয়ে সিঙ্কটাকেও মেজে ঘষে নিলাম। আর ওই যে সলিউশনটা দিয়ে 5 মিনিট রেখে দিয়ে সেটা দিয়েও একেবারে ফাইনালি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে হাতটা সাবান দিয়ে রান্নাঘরের কাজ এবেলার মতো আমার শেষ। দুপুরবেলাতে কি রাতের বেলাতে ঝকঝকে তকতকে রান্নাঘর করে গেলে পরের দিনকে সকালবেলাতে বা এই সন্ধ্যাবেলাতে যখন আবার রান্নাঘরে আসব, তখন কিন্তু কাজে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। অগোছালো নোংরা চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোথাও সবজির খোলা বা কোথাও এঁঠো বাসন ওরমভাবে পড়ে থাকলে না কাজ করতে ভীষণ বিরক্ত লাগে। আর কাজ করতে এসে মন দিয়ে কাজ করার সময়তে যদি ওই নোংরা ঘেটে সমস্ত কিছু পরিষ্কার করে কাজ করতে হয়, কাজের এনার্জিটা ওখানে একদম পুরো জিরো হয়ে যায়। তো যাকে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি। আর বাইরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। সকালবেলা থেকে আমাদের এখানে বৃষ্টি হয়নি, এই দিকটা দিয়ে বেশ ভালো রোদ আসছিল জানো। গতকালকে তো সকাল কাছাকাছিটা করে নিয়েছিলাম যাতে বেলাবেলি শুকিয়ে যায়, কিন্তু সারাটা দিন ধরে যা বৃষ্টি হয়েছে কিচ্ছু শুকায়নি। হ্যাঁ, তবে সেই ভিজে ভাবটা চলে গেছে, হালকা হালকা একটু স্যাঁতস্যাঁতে ভাবটা রয়েছে।
সেই স্যাঁতস্যাঁতে ভাবটা কাটাবার জন্যেই জানলার ওখান দিয়ে যখন দেখলাম বেশ একটুখানি রোদটা এসে ছাদে পড়েছে, দড়ি থেকে সমস্ত জামাকাপড় নামিয়ে নিয়ে 2টো চেয়ার ভরে রেলিংয়ের ধারে রেখে দিয়েছিলাম। আর 2খানা তোয়ালে রয়েছে, কিছুতেই 2-3 দিন ধরে শুকাচ্ছে না। ওরম ভিজে থাকতে থাকতে কেমন একটা যেন ভোটকা গন্ধ হয়ে গেছে। ভাবলাম কিছুটা তোয়ালেটা যদি শুকোতে পারি, কিন্তু কোথায়, 50% শুকিয়েছে, আবার নিয়ে দড়িতে মেলে দিলাম। আর ওই ট্যাঙ্কির ওদিকে দেখলে উঁচু দড়িতে 2টো জামা ঝুলছিল। আমি তো নিচ থেকে হাত বাড়িয়ে ওর ক্লিপ খুলে জামাটা পারতে তো পারলাম না, মেলেছিল বাবুই, সেই জন্য ঘর থেকে বাবুকে আবার ডাকলাম, ওই এসে ক্লিপ খুলে যেই দড়িতে মেলে দিল। অবিরাম বৃষ্টি হতে হতে বড্ড বেশি বিরক্তই লাগছে এখন। এক নাগাড়ে কোনো জিনিসটাই কিন্তু বেশি দিন ভালো লাগে না। যখন প্রচণ্ড গনগনিয়ে রোদ ওঠে, আমাদের গরমে হাঁসফাঁস করা অবস্থা হয়, তখন ভাবি একটু বৃষ্টি হলে ভালো হতো, প্রকৃতিটা একটু ঠান্ডা হতো। কিন্তু এই যে এখন কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন যেন বিরক্ত লেগে যাচ্ছে। তো কোনো জিনিসটাই না বেশি ভালো লাগে না, সব কিছুই লিমিটের মধ্যে থাকাটাই উচিত। দুপুর 2:30 মতো বাজে, বাইরে বৃষ্টি হলেও গরমের ভাবটা কমছে না। ঘরে আমার ফ্যান, এসি দুটোই চলছে। এই মুহূর্তে 3:30 মতো বাজে। মাম্মাম বাড়িতে ফিরেছে কলেজ থেকে, তাই ছাদে একটুখানি দাঁড়িয়েছিলাম। আর বৃষ্টির পরে আকাশটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ক্যামেরার মাধ্যমে। মাম্মাম এসে যাওয়ার পরে ওকে খাবার টাবার দিয়েছি, তারপরে একটুখানি ঘরে শুয়েছিলাম। এখন 5:18 মতো বাজে। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েই ঘরে গিয়েছিলাম। কাচাকাচি কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই। এই মুহূর্তে মেলে দিলে পরে সারা রাতে হয়তো শুকোবে না, আগামীকাল সকালে কিছুটা হলেও আধা শুকনো হয়ে যাবে। সেটাও বলতে পারো আমার কাছে অনেকটাই উপকার হবে। আসল কথা, আমার ঘরে তো জল কাচা বলতে কিছু হয় না। যত জামা কাপড় ছাড়া হয় সবটা একেবারে কেচেই নিই। তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তোমরা তো জানোই, কাচাকাচিটা আমার ঘরে একটুখানি বেশি হয়। ছাড়া জামা কাপড় মানেই সবটা একেবারে কেচে তারপরেই আলনায় ভাঁজ করব বা আরেকবার গায়ে দেব। কিছুটা জামা কাপড় ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মেলে দিলাম। আর এই যে আমি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, এদিকটাতে বাবু রয়েছে, ওই জানলার গ্রিলের ওখানে ও মেলছে সবটা। তো দুজন মিলে এরকম করে জামা কাপড়গুলো মেললে কাজটা কিন্তু হাতে হাতে করে নিলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা যে সকল বন্ধু এখনো পর্যন্ত আমার সাথে রয়েছো, তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। দুপুরে কিছুক্ষণ শোয়ার পরে তারপরে উঠে গেলে পরে বিছানার অবস্থা খানিকটা এরকমই থাকে। ছাদের চেয়ারে যে সমস্ত জামা কাপড়গুলো জড়ো করে রেখেছিলাম দুপুরবেলাতে, ওইগুলো সব নিয়ে চলে এসেছি। আর আমিও জামা কাপড় ছেড়ে সন্ধে টন্ধে লাগিয়ে নিয়েছি। প্রত্যেক দিনের মতো ওই সন্ধেবেলাতে একটুখানি হাত মুখ টুক ধুয়ে নিয়ে জামা কাপড়টা ছেড়ে ফেলি, দিয়ে সন্ধেটা লাগিয়ে চলে এসে আগে এগুলো ভাঁজ করে নিচ্ছি। ভীষণ যেন অগোছালো লাগছে। এটা ভাঁজ না করলে পরে বিছানাটাও ঠিক করতে পারবো না। তারপরে যাব রান্নাঘরে। এখন কয়েকদিন ধরে কি করছি বলো তো, সমস্ত জামা কাপড় তো আমি বরাবরই ভাগে ভাগে ভাঁজ করি যাতে আলনায় রাখতে সুবিধা হয়। তারপরে ওখান থেকে নিয়ে এসে এই সামনে টিভির নিচে যে চেয়ারটা আছে ওর মধ্যে রেখে দিই। ওখান থেকে নিয়ে ঝটপট করে আলনায় গুছিয়ে তুলতে আমার খুব সুবিধা হয়। কাজ করতে করতে কিন্তু কাজটা সহজ কিভাবে করব সেই পদ্ধতিটা কিন্তু মাথা থেকেই বেরিয়ে আসে। তার জন্য আলাদা করে কিন্তু কিছুই শিখতে লাগে না। এটা আমার নিজস্ব ধারণা থেকেই আমি বলছি, জানি না সকলে সহমত হবে কি না। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত চিন্তাধারা। কারণ আমি যে কাজটা যে পদ্ধতিতে করলে পরে আমার সুবিধা হচ্ছে, সেই সেম পদ্ধতিতে অন্য একজন মানুষ সেই কাজটা করলে পরে তার যে সুবিধা হবে এমন কথা কিন্তু নেই। এক একজনের কাজ করার ধরন কিন্তু এক এক রকমই হয়। হয়তো সংসারের প্রত্যেকটা কাজই এক। আমাদের প্রত্যেক গৃহিণীকেই রান্না করা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর গোছানো, জামা কাপড় ভাঁজ করা, এই কাজগুলোই করতে লাগে। কিন্তু এক একজন এক এক রকমভাবে সেই কাজগুলোকে কমপ্লিট করে নিজের সুবিধা অনুযায়ী, সময় অনুযায়ী। আমার মনে হয় যে এরকমভাবে করলে পরে আমার একটুখানি বেশ সুবিধা হচ্ছে, তো আমি সেইভাবেই করি। অন্য কারোর সেটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। এখন বাজে
সন্ধ্যে 6:15 মতো। বাবু বেরিয়ে গেছে, মাম্মাম ওই ঘরে পড়াশুনো করছে। মাম্মাম যেদিনকে বাড়িতে থাকে সেদিনকেই সন্ধেবেলাতে ওকে কিছু মুড়ি বা অন্য কিছু বানিয়ে টানিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু কলেজ গেছিলো, দেরি করে এসে ভাতটা খেয়েছে, সেই জন্য সন্ধেবেলাতেও আর কিছু খায় না। প্রথমে ভেবেছিলাম আমি একটুখানি লিকার চা খাবো, তারপরে আমারও যেন আর ইচ্ছা করছে না। তো যাই হোক, সংসারের কাজে আবারও লেগে পড়েছি। কাজ থেকে তো নিস্তার নেই। দুপুরের রান্নাবান্না হয়েছে, এবারে রাতের কাজ। এমন অনেক কিছু রান্নাঘরের কাজ থাকে যেটা ধরো আগের দিনকে রাত্রিবেলাতে যদি গুছিয়ে করে রাখা হয়, তাহলে পরের দিনকে সকাল বলো বা আগামী কয়েকটা দিন কাজে কিন্তু অনেকটা সুবিধা হয়। আমি চিন্তা করে করে সেরকম কাজগুলো একটা দিন সময় বেছে করে নিই। এই যে যেমন দেখো, লঙ্কাটা বাজার থেকে আনা হয়েছে, ধুয়ে টুয়ে জল ঝরানোই ছিল, ভালো করে বোটাটা ছাড়িয়ে নিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। টিফিন বাটির নিচে একটা টিস্যু পেপার দিয়ে রেখেছি যাতে লঙ্কাটা একদম সতেজ থাকে। আর আমি যে ভেজ মশলাটা বানাই সেটা শেষ হয়ে গেছে, আর সেইটা যদি দুপুরে রান্নাবান্নার সময়তে আমি বানাতে যাই তখন কিন্তু আরও অনেকটা দেরি হয়ে যাবে। সকালবেলাতে যেমন সময় অনুযায়ী কাজকর্মগুলো শেষ করার একটা তাড়া থাকে, রাতের বেলাতে কিন্তু সেই ব্যাপারটা থাকে না। সে কারণে ধীরে সুস্থে ঘরের কাজটাকে গুছিয়ে নেবার এটাই হচ্ছে আমার কাছে মনে হয় একটা আদর্শ সময়। এই সন্ধে থেকে কিছু কিছু কাজ আমি এইভাবে গুছিয়ে রাখি। তবে প্রত্যেক দিন যে একই রকম থাকে বা প্রত্যেক দিনই যে করতে লাগে তা কিন্তু নয়। যেদিনকে প্রয়োজন সেদিনকে করি। রসুনের কন্টেনারটা আমার ভর্তি থাকে, সেটা শেষ হয়ে গেলে যখন সময় হয় সেই সময়টাতে আমি ছাড়িয়ে রসুন ভরে নিই। লঙ্কাটা শেষ হয়ে গেছিলো, বাজার থেকে আনা হয়েছে, ধুয়ে বোটা ছাড়িয়ে গুছিয়ে নিলাম। ভেজ মশলাটা শেষ হয়ে গেছে, আজকে বানিয়ে নেব। তো এই যে মশলাটা আমি বানিয়ে রাখছি আগামী 7 দিনের জন্য, একদম নিশ্চিন্ত। 7 দিন পরে যদি দরকার হয় তখন আবার বানাবো। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে পরেই রান্নাঘরের কাজটাও কিন্তু অনেক সহজ হয়। তোমরা যে সকল আমার পুরনো ভিউয়ার্স আছো, তোমরা তো জানোই যে আমি ভেজ মশলাটা কিভাবে বানিয়ে রাখি। আর তোমরা যে সকল নতুন বন্ধু আছো, তোমরা এটা দেখলেই বুঝতে পেরে যাবে। পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে তার মধ্যে আমি সাদা জিরে আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কা দিতাম। তেজপাতা দিতে পারো, গোটা গরম মশলা ফোড়নেও দিতে পারো, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। ভালো করে গোটা মশলাগুলো ভাজা ভাজা হলে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে এখানে রয়েছে আদা, লঙ্কা, টমেটো। নিরামিষে রান্না করতে গেলে আমরা যেরকম পরিমাণ মতো আদা, লঙ্কা, টমেটোটা বাটি, সেরকমই একটা চোখের আন্দাজে আমি বেশি পরিমাণে আদা, তার সাথে লঙ্কা আর টমেটোটা নিয়েছি। সর্ষের তেলের মধ্যে ওই গোটা মশলাগুলোকে ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো জিরের গুঁড়ো আর লবণ, হলুদ। ধনের গুঁড়ো দিইনি, কারণ ধনের গুঁড়ো কিন্তু সব রান্নাতে যায় না। যখন যেটাতে প্রয়োজন হবে এই মশলা বাটাটা যখন আমি রান্নায় মেশাবো তখন দিয়ে দেবো। মশলার পাত্রটা আমার খালি হয়ে গিয়েছিল, খালি বলতে শুকনো লঙ্কা তেজপাতার জায়গাটা খালি হয়ে গেছে। সকালবেলাতে হলে হতো কি, সেই স্টোরেজ থেকে বের করো, বের করে নিয়ে তারপরে এর মধ্যে গুছিয়ে রাখো। এখন রাতের বেলাতে তাড়াহুড়ো কিছু নেই, ধীরে সুস্থে বের করে নিয়ে গুছিয়ে নিয়ে আবার যেগুলো স্টোরেজে রাখার জায়গায় রেখে দিলাম। তাতে কি হয়, তাড়াহুড়ো না থাকাতে স্টোরেজের মধ্যেও এই সমস্ত যে কন্টেনারগুলো থাকে প্রত্যেকটা জিনিস জায়গায় সুন্দরভাবে গোছানোও থাকে। রান্নাবান্নার সময়তে যেরকম বাটা মশলা দিয়ে আমরা কষি, এখানেও ঠিক সেরকমটাই করব। আর কষানো হয়ে গেলে সাইড দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন মশলাটা নামিয়ে একটা পাত্রে রাখবো। যেই ঠান্ডা হবে সেই সময়তেই একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে ম্যাক্সিমাম 15 দিনের মতো তোমরা রাখতে পারো। আলু পটলের তরকারি করছি রাত্রিবেলাতে রুটি খাওয়ার জন্য। আর মাম্মাম বলল যে ওরা রুটি খেতে ইচ্ছা করছে না, একটুখানি নুডলস বানিয়ে দিতে। তো ভাবলাম নুডলস যখন বানাচ্ছি আজকে রাত্রিবেলার ডিনারে নুডলসটা আমিও খাবো, শুধু বাবুর জন্য তাহলে 2টো রুটি করলেই হয়ে যাবে, তরকারিটা তো হচ্ছেই। তো আমি কিন্তু নুডলস সব সময়তে ঠান্ডা জলে ভিজিয়ে রাখি। এখানে দেখো ঠান্ডা জলে ভিজিয়েছি, আর ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছি নুডলসের জন্য আলু কেটে রেখেছি। একপাশে এই কড়াইতে তো আলু পটলের তরকারি হচ্ছে, আর মশলাটা কষিয়েছিলাম যে কড়াইতে ওটা মেজে ঘষে নিয়ে ওপাশে বসিয়েছি, ওর মধ্যেই নুডলসটা বানাবো। আর আলু পটলটা ভাজা হয়ে গেছে। আর এই যে ভেজ মশলাটা বানালাম এটা 1 চামচ উঁচু উঁচু মতো মেশালাম। তরকারির পরিমাণ মতো মেশাতে হবে, মিশিয়ে জাস্ট কয়েক সেকেন্ড নাড়িয়ে জল ঢেলে দাও,
রান্নাবান্নার চিন্তা কোনো থাকেই না, সবজি কাটো, ভাজো, মশলা মেশাও, খাবার দাবার রেডি। আমি আবারও বলছি, তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো তারা তো এই ভেজ মশলা সম্পর্কে জানো, যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যেই এটা বলা। তরকারি রেডি, জল দিয়ে আমি ফুটাতে বসিয়ে দিয়েছি। আর ওই দিকটাতে বানাচ্ছি নুডলস, আলু দিয়ে ডিম দিয়ে, ব্যাস একদম সিম্পল ওয়েতে। কাঁচা লঙ্কা একটুখানি কুচি করে নিয়েছি, একটু বড় করে দিয়েছি যাতে আমার মুখে বললে বেঁচে ফেলতে পারি। মাম্মাম কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, কিন্তু ঝাল হলে পরে আমার একটু কষ্ট হয়, আমার একটু গোলমরিচ হলেই হয়ে যায়। আমার চাউটা আমি হলুদ দিয়ে বানিয়েছি, মাম্মামেরটা সাদা, ও নিচ্ছে সস, আমি গোলমরিচ। বাইরে এই মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আশা করি একটু হলেও তোমরা সেই আওয়াজটা পাচ্ছ। ছাদে টিনের শেড তো, জোরে বৃষ্টি হলে পরে ভীষণ মাত্রাতে আওয়াজ হয়। মশলাটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এবার একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।